স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। দিনের আলোচিত সব ঘটনা নিয়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। সংসারের জন্য সাশ্রয়ী দামে পণ্য কিনতে দাঁড়িয়েছিলেন টিসিবির লাইনে, কিন্তু পণ্য নয়, বাড়ি ফিরল নিথর দেহ। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল 2 হতভাগ্যের। এই ঘটনায় আহত অন্তত 8 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিটি কর্পোরেশন বলছে নিয়ম মেনে তৈরি হয়নি দেয়াল। মঙ্গলবার দুপুর রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনের সরুগলিতে টিসিবির ট্রাকের সামনে তখন নারী পুরুষের দীর্ঘ সারি। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে কলেজের সীমানার পুরনো দেয়াল। মুহূর্তে চাপা পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা হতভাগ্যরা। ধসের শব্দে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের পাঠানো হয় হাসপাতালে। ততক্ষণে মারা যান 2 জন। ব্রড ডেথ, আসার আগে এসে মারা গেছে। তার আমরা ইতিমধ্যেই তার ব্যাপারে পুলিশকে অবহিত করেছি এবং পুলিশের লোকজন আসছে। তার বিষয়ে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমরা সেটা ক্লাস। এলাকাবাসীর অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু মেরামতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উঠ করে দেখলাম কি ভাই পুরো দেওয়ালটা ভাই ভাঙ্গা আছে না ভাই, সামনে আইয়া পড়তাছে। অনেক বছর ধরে মনে করেন এটা উঠাইছে, কোনো তদন্ত করে না, কিছু করে না। এই রাস্তাঘাটে এভাবে তো আমার তো এমনি ভালো জায়গাতে যাইতে গেলে আমাকে আশঙ্কা ভয় লাগছে। আমাদের বাচ্চার উপর একটা দুর্ঘটনা হইতে পারে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ জানান, এই ঘটনায় গঠিত হবে তদন্ত কমিটি। আর পুলিশ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা অবশ্যই খুব শীঘ্রই তদন্ত করতে হবে এবং এইটার বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল পরে কেউ হতাহত না হয়। আমরা এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত 8 জন, যাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটে বেড়েই চলেছে ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে প্রধান সড়কে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। সংকট কাটাতে মালয়েশিয়া বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সময়ের সাথে গ্যাস সংকটে বিপত্তি বাড়ছে সাধারণ মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। সংযোগ সড়কের গাড়ির লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কে, ফলে বাড়ছে যানজট। চালকদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহের লাইনে। লাইনে গ্যাস নাই, বলতে গ্যাস যখন আসে তখন দিবে, কোনো গ্যারান্টি নাই। 12টা বাজতে পারে, 4টা বাজতে পারে, রাত 12টা বাজতে পারে। প্রতিদিন রাত 2টা, 3টা, 3:30টার আগে ঘুমাইতে পারি। রাত 10টা সিরিয়াল ধরে রাত 2টা 15 মিনিটের গ্যাস পাইছি 75 টাকার। সকালে ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক জায়গাতেই বন্ধ হয়ে যায় সরবরাহ। সিএনজি স্টেশনের মালিকরা বলছেন চাপ না থাকায় মেটানো যাচ্ছে না চাহিদা। লাস্ট 10 দিন যাবত আমরা আসলে সত্যি কথা 2 ঘন্টা বা 3 ঘন্টা পাম্প চালাতে পারতেছি, গ্যাসের চাপ নাই বিধায়। তো সেক্ষেত্রে আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরাও ভুগতেছি। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি শিগগিরই কেটে যাবে সংকট। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, টাঙ্গাইলের এলেঙ্গায় পাইলিং কাজের সময় গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দিয়েছে। সেখানকার আপডেটগুলো রাখছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। তার কাছ থেকে জানার চেষ্টা করব। মাসুদ, এখন সেখানে কি অবস্থা? আর কোনো তথ্য কি রয়েছে কিনা? দুর্ঘটনা কবলিত এলাকার চিত্র কেমন দেখছেন? মূলত আজ বিকেল 4টার পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে এলেঙ্গা বাস স্ট্যান্ড রয়েছে, এই এলাকা বাস স্ট্যান্ডের যে সাসেক 2 প্রকল্পের যে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, সেই চলমানের অংশ হিসেবে এলেঙ্গার যে আন্ডারপাস
কাজ শুরু হয়েছে, সেই আন্ডারপাসের একটি অংশে পাইলিং এর কাজ শুরু হয়। সেই পাইলিং এর কাজ শুরুর এই পরেই কিন্তু এখানে যে তিতাস গ্যাসের যে গ্যাস সঞ্চালন লাইনটি, সেই লাইনটি এই ফেটে যাওয়ার কারণে এখানে কিন্তু সাময়িকভাবে টাঙ্গাইলের যে 6টি গ্যাস স্টেশন রয়েছে, সিএনজি স্টেশন রয়েছে, সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে সাময়িকভাবে। এরপরেই কিন্তু এই এলেঙ্গার যে তিতাস গ্যাসের যারা দায়িত্বে টেকনিশিয়ান রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা এই গ্যাসের লাইনটি বন্ধ করে দেন। কিন্তু এই গ্যাস লাইনটি ফেটে যাওয়ার পরে বিকট একটি শব্দ তৈরি হয় এবং প্রচন্ড শব্দে কিন্তু গ্যাসের বেরোতে থাকে। এর কারণে কিন্তু আশেপাশের যারা ছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আপনাদের একটু দর্শকদের দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু তিতাস গ্যাসের যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা টেকনিশিয়ান রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই যে গ্যাস লাইনটি নষ্ট হয়েছে, যে অংশটুকু ফাটল ধরেছে, সেই জায়গাটুকু মেরামতের কাজ চলমান রয়েছে। এবং টাঙ্গাইলের যে তিতাস গ্যাসের যে ব্যবস্থাপক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই সাময়িকভাবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত 6টি সিএনজি স্টেশন বন্ধ রয়েছে সাময়িকভাবে। আজকে রাতের মধ্যেই এই যে অংশটুকু ত্রুটি যুক্ত হয়েছে, সেই ত্রুটি মুক্ত করে কিন্তু তারা এখানে যে লাইনটি রয়েছে সেই লাইনটি তারা আবার নতুন করে সংযোগ দিবেন। এবং এর মাঝে কিন্তু যখন এই ফাটলটি দেখা দেয়, তখন কিন্তু এই মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ দেখা দেয় যান চলাচলে। পরবর্তী সময়ে যখন এই লাইনটির গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধের এক পর্যায়ে কিন্তু যখন এই মহাসড়কের দীর্ঘ টেল দেখা দেয়, পরবর্তী সময়ে আস্তে আস্তে এই যান চলাচল স্বাভাবিক হয়। এবং তাই এর দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিকেলের দিকে এই বিস্ফোরণের শব্দে কিন্তু আশেপাশে যারা ছিলেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং দিক বিদিক ছোটাছুটি করেন। পরবর্তীতে এই মহাসড়কে এই অংশটুকু ফাঁকা হয়ে যায়, যে কারণে এই মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ জট দেখা দেয়। পরবর্তী সময়ে এই গ্যাসের লাইনটি বন্ধ করার পরেই আবার শুরু হয় যান চলাচল। এবং সর্বশেষ এই টাঙ্গাইল যে তিতাস গ্যাসের ব্যবস্থাপক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই এই যে গ্যাসের লাইনে যে ফাটলটি দেখা দিয়েছে সেটি মেরামত করার জন্য চন্দ্রা থেকে টেকনিক্যাল টিম এসেছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন। তারা আজকে রাতের মধ্যে এই যে ফাটল, সেই ফাটলটি তারা মেরামত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যারা গ্রাহক আছেন তারা এই সেবা আবার পাবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের তিতাস গ্যাসের কর্মকর্তা। সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। সহকর্মী মাসুদ রানা যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল এলাকা থেকে। সালমান এফ রহমানের ব্যাংক আইএফআইসিতে নতুন করে শুরু হয়েছে অনিয়মের মহোৎসব। লোকসানি প্রতিষ্ঠানের মিটিং করতে বিদেশ ভ্রমণের নামে ওড়ানো হয়েছে প্রায় 10 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে একের পর এক নিয়োগ দেওয়া হচ্ছে উচ্চ পর্যায়ের লোকবল নিয়োগ, যেখানে গুরুত্ব পাচ্ছেন পর্ষদের পছন্দের ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দুর্নীতির এমন নানা চিত্র। মাসুম মিয়া জানাচ্ছেন বিস্তারিত। 2011 সালে লন্ডনে যাত্রা শুরু করে আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড। দীর্ঘ 14 বছরেও মুনাফা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। উল্টো 2015 সালেই রেকর্ড 6 কোটি 72 লাখ টাকার সমপরিমাণ লোকসান গুনেছে। অথচ ব্যবসা যখন তলানিতে, তখন বোর্ড মিটিংয়ের নামে আইএফআইসি ব্যাংকের পরিচালকদের যুক্তরাজ্যে চলে আনন্দ ভ্রমণ, যেখানে উড়ানো হয়েছে প্রায় 10 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করে অনলাইন মিটিং না করে ব্যাংকটির শীর্ষ ব্যক্তিরা মেতেছিলেন ভ্রমণ বিলাসে। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এছাড়া অপ্রয়োজনীয় বোর্ড মিটিং ও বোর্ড সদস্যদের প্রশিক্ষণের নামে অস্বাভাবিক সম্মানীর মাধ্যমে 6.5 লাখ টাকা অতিরিক্ত গ্রহণ করেছেন পরিচালকরা। এই সব কিছুই ঘটে অন্তর্বর্তী সরকারের সময় নতুন চেয়ারম্যান মেহমুদ হোসেন দায়িত্ব নেওয়ার পর। একটা সিস্টার কনসার্ন যার এই প্রতিষ্ঠানের স্টেটমেন্টকে আরও রিচ করবে এরকম কোনো ভূমিকা নাই, সেই প্রতিষ্ঠানকে ভ্রমণ করতে কেন আমরা এত কোটি টাকা ব্যয় করব। এবং এটাও আমাদের তদন্তে উঠে এসেছে এবং এই অনিয়মের ব্যাপারেও তাদের কাছে ব্যাখ্যা তলব করা হবে যে কেন এই কাজটা আপনারা করলেন। ব্যাংকটিতে নতুন জনবল নিয়োগেও হয় নানা অনিয়ম, যেখানে যোগ্যতা ও মেধার মূল্যায়ন ছাড়া কেবল ব্যক্তিগত সম্পর্ক আর প্রভাবের ভিত্তিতে দেয়া হয়েছে শীর্ষ পদ। এই তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংকের সাবেক বিতর্কিত কর্মকর্তা শেখ আক্তার উদ্দিন আহমেদ, ন্যাশনাল ব্যাংকের আরেক সাবেক কর্মকর্তা মুজাহিদ কবির, জাকির হোসেন ও আব্দুল আল হাফিজের নাম। বোর্ডের ডিরেক্টররা ক্লাস নিচ্ছে, সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে, এটা তো ঠিক না। বোর্ডের ডিরেক্টররা কখনো
ক্লাস নিতে পারে না, ক্লাস নিলেও ওরা টাকা পয়সা নেয় না। তো এগুলো সত্যিকার অর্থে অনিয়ম, এবং এই সমস্ত অনিয়ম ব্যাংকের এই দুরবস্থার সময় করা এটা, এবং আমি আসলে এটা আমার আমি আসলে বুঝতে পারছি না কেন এরা করলো। তবে এসব অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হয়নি ব্যাংকটির বোর্ড চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারাও। সব মিলিয়ে আইএফআইসি ব্যাংক এখনও এক গভীর সুশাসনের সংকটে। নিয়ন্ত্রণকারী সংস্থা এই অনিয়মকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয় এখন সেটিই দেখার বিষয়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনে বিএনপি দলীয়দের না সরালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে বিরোধী দল, কথাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজনৈতিক নিয়োগবাদের দাবিও জানান তিনি। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি, তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপর দমনপীড়ন হবে না। ভারত বা যুক্তরাষ্ট্র কারো আধিপত্যই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, এখনও গণভোটের রায় বাস্তবায়ন হয়নি এমন আক্ষেপ করে জুলাই গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ ও সংস্কার প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। আমরা যদি আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি, ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্র নীতি তৈরি করবে। যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে বাড়ির পাশে মাদ্রাসা শিক্ষার্থী আয়ান ও রেক্সোনা নামের এক নারীকে মারধর করেন। এ নিয়ে দুপক্ষের মীমাংসা হয়, কিন্তু পরের দিন ওই মাদ্রাসা বন্ধ রাখতে বলেন এমপি গোলাম রসুল। এরই জেরে তার বাড়ির সামনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হলে তাদের উপর গরম পানি ছোড়া হয়। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাইতেছে, আর শিক্ষকদেরও মারধর করছে। এই নিয়ে আমরা এই গোলাম রসুল চাচা সহ ওনার মেয়ের শাস্তি চাই। হুজুর রে মেরেছে, প্লাস আমার বড় ভাবি তার মেরে মাথা ফাটাইতেছে, 3টে সেলাই পড়েছে। হুজুরদেরকে বিভিন্নভাবে শাসাচ্ছে যে আজকে কেন মাদ্রাসা খোলা হলো, তারপরে হুজুর কেন আসলো, 2-3 দিন পরে আসতে পারত। জনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। আইনগত ব্যবস্থা, আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। 1.5 মাস পর ফের চালু হলো রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল। 3 শর্তে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারে সকাল থেকে শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। স্টাফদের দক্ষতা উন্নয়ন, চিকিৎসা অবকাঠামোর ত্রুটি নিরসনে কাজ করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 46 দিন বন্ধ থাকার পর লাইসেন্স বাতিল আদেশ প্রত্যাহারে আবারও চিকিৎসায় ফিরেছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। কার্যক্রম শুরুর দিনে মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে আসতে শুরু করে সেবাগ্রহীতারা। দীর্ঘদিন হাসপাতাল বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান তারা। পাশাপাশি কর্তৃপক্ষের পর্যাপ্ত সতর্কতা প্রত্যাশা করেন অনেকে। আমার 2টা বাবু হয়েছে, এখানেই হয়েছে, আমি ভালো সেবা পাইছি এখানে। এখন আবার আমার ডাক্তার দেখাইতে গাফিলতি তো এরকম ইচ্ছাকৃতভাবে করে না, কিন্তু এরপরও আরো ভালোভাবে খেয়াল রাখবো। তাদের লাইসেন্সটা ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এতে অনেক খুশি। লাইসেন্স বাতিল থাকায় পড়ালেখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আবারও সব কার্যক্রম চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির দেশি বিদেশি ছাত্রীরা। We are very happy to see the patient flow here right now because this hospital was very lonely and sad when there were no patients. अल्हम्दुलिल्लाह टीचर्स ने भी बहुत मदद की, उन्होंने हमें रीअश्योर वगैरह किया, they were very supportive throughout. যে একটা দুর্ঘটনা হয় যার জন্য হচ্ছে আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়, পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। বন্ধ থাকা এই সময়ে চিকিৎসা সংক্রান্ত অবকাঠামো মেরামত ও প্রাতিষ্ঠানিক ত্রুটি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। বলেন, ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন তারা। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যে ক্ষতি মানুষের হয়ে গেছে, যে পরিবারগুলোর হয়ে গেছে,
কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। একটা হচ্ছে ইচ্ছা করে যদি কেউ করে তাহলে সেটা বড় ক্রাইম, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের আরো সচেতন হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় 3 শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল আদেশ প্রত্যাহার করে সোমবার, যেখানে উল্লেখ করা হয় গাফিলতি পুনরাবৃত্তি হলে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।